জাফলং ভ্রমণ। আসসালামু আলাইকুম। জানতে হলে ঘুরতে হবে, তাই আজ আমরা ট্রাভেল টু নোয়ের 6টি পরিবারের 26 জন সদস্য রওনা হয়েছি প্রকৃতির কন্যা হিসেবে খ্যাত ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির অপরূপ শোভা সম্বলিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং দেখার উদ্দেশ্যে। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, মেঘালয়ের ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ের সাদা মেঘের খেলা ইত্যাদি জাফলংকে করেছে অনন্য। সবকিছু দেখে মনে হবে যেন প্রকৃতি তার রূপে পসরা সাজিয়ে বসে রয়েছে। সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তাই আমরা একটু সকাল সকাল বেরিয়েছি। জাফলং যাওয়ার পথে কয়েকটি উল্লেখযোগ্য পর্যটন স্পট পড়বে, যেমন হরিপুলের আগুন পাহাড়, লালাখাল, জন্তাপুর জমিদার বাড়ি, ডিবির হাওর ও শাপলা বিল, জাফলং বোর্ডিং স্কুল, তামাবিল বর্ডার, খাসিয়াপল্লী, খাসিয়া জমিদার বাড়ি, জাফলং চা বাগান ইত্যাদি। সময় থাকলে আমরা সেগুলোও ঘুরে দেখব। সাথে থাকুন এবং দেখুন আমাদের ভ্রমণের উল্লেখযোগ্য স্থান ও স্মৃতিগুলো। আমরা তামাবিল বর্ডারে এসে গিয়েছি। এই যে ওই পাশে যে ইয়েটা দেখতে পাচ্ছেন গেটটা, ওইটা ইন্ডিয়ান বর্ডার এলাকায়, আর এই পাশে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ এলাকার মধ্যে, এবং মাঝখানে যে অংশটুকু এটাকে বলে নোম্যান্স ল্যান্ড। ওই যে নাবিলা এখন নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছে, আমরা সবাই নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে ছবি তুলছি। জহির ভাই আর ভাবি শুটিং করছে, চমৎকার একটা দৃশ্য ধারণ করা হয়েছে ভিডিওতে। সবাই মিলে একসাথে একটা ফটো সেশনও করা হলো। আমরা এখন নোম্যান্স ল্যান্ডে সবাই দাঁড়িয়ে আছি। এটা তামাবিল বর্ডার এলাকায়। এখন সবাই খাচ্ছে, দেখা যাক। এটা কি খাচ্ছেন আপনি? ঘটি গরম মুড়ি। ও, ঘটি তো আছে, ঘটি আছে। আজ শুক্রবার, জুমার নামাজের সময় হয়ে গেছে। বাচ্চারা মহিলারা এখানে দাঁড়িয়ে একটু ঝালমুড়ি খেয়ে নিক, আর আমরা এই ফাঁকে জুমার নামাজটা আদায় করে আসি। পাশে একটা মসজিদ আছে, সে মসজিদ থেকে মসজিদে জুমার নামাজ আদায় শেষে আমরা এখন জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখান থেকে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তামাবিল বর্ডার থেকে জাফলং যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমরা তার মধ্যে চলে যাব ইনশাল্লাহ। তারপর এই যে আমরা চলে এসেছি জাফলং বাস স্ট্যান্ড এলাকায়। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা জাফলং বাস স্ট্যান্ড। আমরা এখানে আমাদের বাসটি রেখে, মিনি বাসটি, কোস্টার বাসটি রেখে আমরা এখান থেকে যাব বোটে করে বা পায়ে হেঁটে। আমরা এখানে বোট ঘাটে এসেছি, নৌকা ঘাটে। এখান থেকে দেখি নৌকা ভাড়া করা যায় কিনা। এখান থেকে আমরা সামনে যে ট্রলার ভাড়া করব বা নৌকা ভাড়া করব, সেই নৌকাগুলো নিয়ে আমরা ডাউকি ব্রিজ পর্যন্ত যতদূর যাওয়া যায় পানির ভিতর দিয়ে বা হেঁটে যাওয়া যায় সেভাবে আমরা যাব। আর যাওয়ার পথে আমরা খাসিয়াপল্লীটা দেখে যাব। খাসিয়াপল্লী এখানে আছে, সুন্দর একটা জাফলং চা বাগান আছে। দেখেন ভাবিরা সবাই ফটো শুটিংয়ে ব্যস্ত হয়ে গেছে। ভয়েসবার চমৎকার একটা স্ন্যাপশট নিচ্ছে। ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা ডাউকি ব্রিজ এলাকা, ওটা ইন্ডিয়ান সীমান্ত, পাহাড়টা ইন্ডিয়ান সীমান্তে আর বাংলাদেশ সীমান্তে এই নদীটা আছে, পিয়াইন নদী। এই নদী পার হয়ে আমরা ওপারে যাব, সেখানে আমরা খাসিয়াপল্লীতে কিছুক্ষণ ঘুরবো। ওই পাশে দেখা যাচ্ছে এটা পিয়াইন নদী। এটা বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে, এই এলাকাটা পুরো ভরা থাকে, বাট শীতকাল হতে পানিটা খুব কমে গিয়েছে এবং এখানে চর দেখা যাচ্ছে, পাথর দেখা যাচ্ছে। আমাদের একটা গ্রুপ ট্রলার ভাড়া করার জন্য নিচে গিয়েছে, দেখি তারা কি করেন। দুটা নৌকা 3,500 টাকা, বুঝনি? 4,500 60 টাকা লাগবে, 4,000 টাকা। আমরা মাঝির সাথে একটা চুক্তিতে গিয়েছি। আমরা মাঝির সাথে দুটো ট্রলার নিয়ে যাবো, আমরা সবাই দুটো ট্রলারে উঠবো। সামনে খাসিয়াপল্লী ঘুরে দেখানোর জন্য ওনারা 3টা ইজি বাইক ভাড়া করবেন, সেই টাকাটা ওনাদের মধ্যে যাবে। 3টা ইজি বাইক এবং এই ট্রলারটা আমাদেরকে নিয়ে যাবে ডাউকি ব্রিজ, সেখান থেকে আবার ফিরে আনবে। সেজন্য মোট 3,500 টাকা ভাড়া দিতে হবে। হয়ে গেল।
আমি তো ভেবেছিলাম নৌকায় করে আমাদেরকে ডাউকি ব্রিজে নিয়ে যাবে প্রথমে, কিন্তু তো এখন দেখছি সেটা না, আমাদেরকে নদী পার করে দিল। এখন এখান থেকে সামনে যে বালু দেখছেন, চর দেখছেন, এই চর দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে খাসিয়াপল্লিতে, ওই নদীর পাড়ে ওখানে উঠে। এখন চর হলেও এই জায়গাটা সম্পূর্ণ পানিতে ভরা থাকে। আমরা এখন এই জায়গাটি, এই যে চর দেখছেন, এই চরটি দিয়ে হেঁটে হেঁটে প্রথমে খাসিয়াপল্লির পাড়ে যাব, সেখান থেকে আবার ইজি বাইকে করে খাসিয়াপল্লিতে যাব। রেজু ভাই দেশি বিচি কলা কিনেছেন এবং সবাইকে খাওয়াচ্ছেন সেগুলা। দেখি আমাকেও একটা দিচ্ছেন বিদ্যুৎ ভাই, কিন্তু এই কলাগুলোতে যে পরিমাণ বিচি তা তো খাওয়া খুবই মুশকিল। এই যে আমরা খাসিয়াপল্লি এলাকায় চলে এসেছি, নদী বালু পথ দিয়ে হেঁটে হেঁটে। এখন আমরা ইজি বাইকে করে খাসিয়াপল্লিতে এবং জাফলং টি বাগানে যাব। সামনে আছে খাসিয়াপল্লি এবং জাফলং টি গার্ডেন। আমরা জাফলং চা বাগানের উদ্দেশ্যে রওনা হয়েছি। এর মাঝে পথে আমাদের পড়বে সুন্দর খাসিয়াপল্লি। আপনারা দুই পাশে দেখছেন সুন্দর রাস্তার দুই পাশে দেখছেন সবুজে ঘেরা বেড়া দেওয়া এলাকা। সেখানে আসলে পান সুপারি চাষ হয়, স্থানীয় এলাকায় পান সুপারি চাষ হয়। এখানে প্রচুর পান এবং সুপারি জন্মে। আমরা ইজি বাইক থেকে নেমে এখন জাফলং টি বাগানের উদ্দেশ্যে রওনা হয়েছি। চা বাগান দেখছি। হ্যাঁ, এখানে চা বাগান আছে। এখানে ভাই এটা কি চা বাগান ভাই? জাফলং চা বাগান এটা? ও, এগুলো চা নিজেরা বানিয়েছেন না? সামনে আপনারা দেখতে পাচ্ছেন জাফলং চা বাগান। আমরা চা বাগানের ভিতর ঢুকছি। যদিও গাছে কোনো পাতা দেখা যাচ্ছে না, কারণ এই সিজনটাতে চা গাছের ডালগুলো ছেটে দেওয়া হয়, যে কারণে কোনো পাতা থাকে না। বৃষ্টির পানি শুরু হলে এই গাছগুলোতে আস্তে আস্তে পাতা গজাবে এবং তখন সুন্দর দেখা যাবে, সবুজে ভরপুর একটি বাগান দেখা যাবে। দেখেন ফাইজান কি সুন্দরভাবে চা বাগানের ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে পাশে। আলফি, জাহি সবাই এখানে আছে একসাথে, ওরা খুব এনজয় করছে। জাহি কোথায় যেন হারিয়ে গেল, দেখি ওকে খুঁজে পাওয়া যায় কিনা। এই যে জাহি উঠে গেছে, আবার তৌসিফাও আছে সাথে। এখন আমরা আবার জাফলং চা বাগান দেখা শেষে আমরা এখন যাব ডাউকি ব্রিজ দেখতে। আমরা আবার সেই জিপাইকে করে এই যে সেই পাহাড়ির জাফলং খাসিয়াপল্লির ভিতর দিয়ে যাচ্ছি। চমৎকার সুন্দর একটি রাস্তা। এই যে আপনারা সামনে যেটা দেখছেন, এইটা নদীটা পিয়াইন নদী, আর ও পাশে যে পাহাড়ি এলাকা দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়ান বর্ডার এলাকা, ইন্ডিয়ান পাহাড়গুলো। আর এই পাশে যেটা আছে পাথরের উপর দিয়ে হেঁটে, আমরা এই পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে এখন ওই নদীর কূলে যাব, পিয়াইন নদীর কূলে। সেখান থেকে আমাদের ট্রলারটি ওই পাশ থেকে পানি দিয়ে এসে এই ঘাটে আসে। তারপর আমাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে আবার ওই ডাউকি ব্রিজ পর্যন্ত যাবে। আমরা জাফলং সীমান্তে চলে এসেছি। এই নদীটি বর্ষাকালে প্রায় এই পার পর্যন্ত, যেখান থেকে হেঁটে যাচ্ছি এই পর্যন্ত পানি থাকে। তখন মনে হয় যেন একটা সমুদ্রের মতো বিশাল জলরাশি এখানে, কিন্তু এখন শুষ্ক মৌসুম, শীতকাল হওয়াতে এখানে পানি নাই। সামনে কিছু বাজার ঘাট বসেছে এখানে। এটা সাময়িক বাজার, এটা শীতকালে পর্যটকদের জন্য বসে। দেখি বাজারে কি কি আছে, আমরা একটু যাওয়ার সময় দেখে যাব। দেখেন বাচ্চারা পাথরের মধ্যে দিয়ে কীভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, অথচ বাসায় প্লেন করে হাঁটতে গেলেও পায়ে ব্যথা পায়। এখানে একটা খাবার হোটেল আছে, কতগুলো দোকান আছে, দেখুন সেখানে কি পাওয়া যায়। আমাদের সাথে থাকুন। এখান থেকে আমরা ট্রলারে উঠে ডাউকি সীমান্ত এলাকায় যাবো। আমাদের এই জায়গায় রেট কম আছে, কারণ আমাদের এই জায়গায় কোনো জায়গা ভাড়া নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো ট্যাক্স নাই। অরিজিনাল জিনিসপত্র সবই অরিজিনাল, জেনুইন মাল ভাইয়া। সরাসরি লাইভে ছাড়তে পারেন, তাই যা নিবেন। আরো আশপাশ দোকানদার আছে, কেনাকাটা করবেন, যেন 2 টাকা কম পাইবেন, সেখান থেকে আপনারা কেনাকাটা করবেন, যাচাই করে কেনাকাটা করবেন। আমরা ভিডিও করে লাইভে ছাড়ছি, একটা শর্টকাট ভিডিও করে অরিজিনাল মালগুলো। তা ঠিকই আছে, যাক ভালো। দেখি আমাদের লোকজন আসতেছে, দেখি। কত করে প্যাকেট? 220 টাকা। কয়টা আছে এর মধ্যে? 12 পিস। দুপুর গড়িয়ে গেছে, সবাই খিদা লেগে গিয়েছে, সেজন্য এখান থেকে কিছু খাবার, আমরা শুকনা খাবার নিয়ে নিলাম।
ভাবিরা নৌকা ট্রলারে ওঠার আগেই ফটোশুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আমাদের 5 ভাবি নৌকায় বসে পা দুলিয়ে হেলে দুলিয়ে ছবি তুলছেন। এবার সবাই একটা গ্রুপ ছবি তোলা হচ্ছে। এই যে আমরা সবাই ট্রলারে ওঠার চেষ্টা করছি। আলফির আম্মু, জাহি সবাই ট্রলারে উঠে গেছে। আমরা একটা ট্রলার রেডি। দেখুন পানিটা কি সুন্দর স্বচ্ছ, পাথর দেখা যাচ্ছে, নিচের পাথরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। দেখেন এক ঝাঁক সামনে, এক ঝাঁক গরু, এক পাল গরু নদী পার হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। চমৎকার একটা দৃশ্য। এটি সাধারণত গ্রাম বাংলা ছাড়া এই দৃশ্য কোথাও দেখা যায় না। আমি দীর্ঘদিন পরে এরকম একটা সুন্দর দৃশ্য দেখলাম। নদী পার হয়ে যাচ্ছে গরুর পাল। আমরা পেয়ার নদীর মাছ দিয়ে যাচ্ছি। পানিটা কত স্বচ্ছ দেখুন। বাম পাশে ইন্ডিয়ান বর্ডার এলাকা আর ডান পাশে আমার হাতের ডান হাতে এটা বাংলাদেশের এলাকা। আমরা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি। এটা নো ম্যানস এলাকা হবে। এই বাম পাশে যে পাহাড়টি দেখছেন উঁচু পাহাড়, এটা অনেক উঁচু পাহাড় একটা। এই পাহাড়টা সম্পূর্ণ ইন্ডিয়ান এলাকায়, ইন্ডিয়ান সীমান্তে পড়েছে। আর ডান পাশের এই যেটা দেখছে, সামনের যেটা দেখছেন এটাও আপনার ইন্ডিয়ান সীমান্তে। ওই যে যেটা কালো বোট আসছে, ওই বোটের পিছন ওই যে নদীটা ওভাবে চলে গেছে, ওখানে ডাউকি ব্রিজ আছে। সেটা একটু অভূতপূর্ব দৃশ্য। সামনে ডান পাশে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশ সীমান্তে। আমরা ওই আরও সামনে যাব। সামনে যেয়ে ওখান থেকে আমরা ডাউকি ব্রিজের ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা ফিরবো। এখন দেখুন কত সুন্দর স্বচ্ছ পানি। পানি দেখে তো আমার মনে হচ্ছে আমি এখানে নেমে পড়ি। যদিও পানি এই নদীতে খুব একটা বেশি পানি নাই। সব পা দুলিয়ে নৌকায় বসে আছে। আমরা আমাদের ট্রলারটি সামনে আর যাবে না, কারণ পানি অনেক কম থাকাতে ট্রলারটি নদীর মধ্যে থামাই দিয়েছে এবং এখান থেকে সবাইকে কিছুটা পা ভিজিয়ে, জুতা খুলে পা ভিজিয়ে নামতে হবে। এখানে বিকল্প কোনো ব্যবস্থা নাই, নদীর ঘাট নাই। এখান থেকে সবাইকে এভাবে আসতে হবে। তবে একটা সমস্যা হয়েছে, সবাই জুতা খোলার পরে খালি পায়ে এখানে পাথরগুলো খুবই সুচালু এবং পায়ে খুব বিঁধে যায়। আবার পাথরটাও স্যাঁতসেঁতে, যে কারণে পা দিলে পা পিছলে যায়। সেজন্য খুব সাবধানে নামতে হচ্ছে একটু। জোহা এখন নামার চেষ্টা করছে, কিন্তু ওর পক্ষে তো আসা সম্ভব না। এখান থেকে নেমে আমরা সামনের দিকে হেঁটে যাব কিছুটা পথ। হেঁটে গেলে আমরা ডাউকি ব্রিজ দেখতে পাবো। জাহি নেমে আসছে, জহির ভাই জোহাকে নামাচ্ছে পানির মধ্য দিয়ে। আর ফাইজান দেখেন, সে কখনো ঘরের মধ্যে একা ছেড়ে দিলে হাঁটতে কষ্ট পায়, অথচ পাথরের উপর দিয়ে হেঁটে আসছে, কি সুন্দর খেলা করছে। বিদ্যুৎ ভাই অনেক কষ্ট করে নামছে। এবার বিদ্যুৎ ভাই তার মেয়েকে রাশাকে ঘাড়ে করে নামাচ্ছে। সুন্দর একটা দৃশ্য। এরকম দৃশ্য আমরা যদি বেড়াতে না আসতাম তাহলে সচরাচর দেখা যায় না। বাবার ঘাড়ে মেয়ে, কি সুন্দর একটা মনোরম দৃশ্য। ছোট বাবুটি ঘাড়ে উঠে আছে। ভাবিরা সবাই এক এক করে নামছে, কিন্তু সবারই সমস্যা হচ্ছে। সাবধানে নামতে হবে, পা ভিজানো ছাড়া কোনো উপায় নাই। এবার জহির ভাই, আরে বাবা, ভাবি আর জহির ভাই একটু শুটিং হয়ে গেল। দেখি কি শুটিং করে আজকে, শুটিং এর বিষয়বস্তু কি। ও মাই গড, জহির ভাই দেখি টাইটানিক জাহাজের রূপ ধারণ করছে, কিন্তু একটু ভুল হয়ে গেল। টাইটানিকের নায়ক ছিল পিছনে আর নায়িকা ছিল ফার্স্ট। এইবার জহির ভাই আর ভাবি টাইটানিক জাহাজের সেই দৃশ্যের মতো একটা দৃশ্য আমাদেরকে উপভোগ করার সুযোগ দিয়েছেন। চমৎকার দৃশ্যটি। ধন্যবাদ জহির ভাই ভাবিকে। এই ভ্রমণে একটি চমৎকার দৃশ্য ওনারা উপস্থাপন করলেন। এই যে এখান থেকে আমরা কিছুটা পথ সামনে হেঁটে যাব, তারপর ডাউকি ব্রিজ। কিন্তু এখান থেকে হাঁটতে আমার পায়ের অবস্থা 12টা বেজে যাচ্ছে। সবারই পায়ের অবস্থা 12টা বেজে যাচ্ছে। স্যান্ডেলটা আমি আনি নাই, যে কারণে ঝামেলা হচ্ছে। আমার উচিত ছিল একটা স্পঞ্জ কিনে নিয়ে আসার। আপনারা যখন আসবেন তখন একটা স্পঞ্জ নিয়ে আসবেন, তাহলে এই পাথরের উপর দিয়ে খালি পায়ে হাঁটা খুবই কষ্টের হয়ে যাবে, পা কেটেও যেতে পারে। দেখুন কতগুলো কিশোর ছেলেপেলে ওখানে দুরন্তপনা করছে। ওই যে ইন্ডিয়ান সীমান্তে ইন্ডিয়ান লোকজন এখানে গোসল করছে। ইন্ডিয়ান গ্রামের যে সমস্ত অধিবাসী আছে তারা পাহাড়ের উপর থেকে এখানে নিচে এসে এই নদীতে, ডাউকি নদীতে গোসল করে। একটা ছেলে ভাজা মুড়ি বিক্রি করছিল পানির ভিতরে, সেখান থেকে হেঁটে হেঁটে আসছে।
আলফি এসে গিয়েছে একবারে পানির কূলে। ওই যে সামনে দেখা যাচ্ছে যেটা, ওইটাকে বলে ডাউকি ব্রিজ। মেঘালয় সীমান্তে ডাউকি নদীর উপর দিয়ে যে তৈরি যে ব্রিজটি, এটা দুটো সাইডকে একত্রিত করেছে, এটা ডাউকি ব্রিজ। নাবিলা, রায়া, সেরা তিনজন, সেরার আম্মু, জাহি আর আলফি ভাবি এবার সিংহাসনে বসেছেন। আর ভাইজান আমার রেজু ভাই ছবি তুলছেন। নাবিলা একটু পোস্ট করছে। এবার জহির ভাই খাসিয়া রাজাদের মতো রাজার বেশে সিংহাসনে বসেছেন পানির মধ্যে। চমৎকার রাজাবাবু, কেমন আছেন? দেখুন সামনে ডাউকি ব্রিজ। আমরা এখানে কিছু সময় ঘোরাঘুরি করব, তারপর আমরা এখান থেকে আবার ফিরে যাবো সিলেটের উদ্দেশ্যে। এই যে এলাকা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বসতি বা নির্মাণাদি, এগুলো ইন্ডিয়ান সীমান্তে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ সীমান্তে। সবাই এখন ফটো শুটিংয়ে ব্যস্ত। পানিটা কত স্বচ্ছ দেখুন। এই স্বচ্ছ পানি দেখে তো আমার খেতে ইচ্ছা করছে। এই পানির মধ্যে দিয়ে হেঁটে যেতে মনে হচ্ছে যেন একটু গোসল করি, কিন্তু কাপড় না আনার কারণে গোসল করাটা সম্ভব হলো না। তো অনেক ঠান্ডা। দেখেন আপনার ভাবি তো পানির মধ্যে নেমেই গিয়েছে, কোনোভাবে ঠেকানো সম্ভব না। কি স্বচ্ছ পানি দেখুন, ঝর্ণার পানি বেয়ে আসছে পাথরের উপর দিয়ে, প্রচণ্ড স্বচ্ছ পানি। এখান থেকে পাথরের নিচে সবই দেখা যাচ্ছে। ভাবি ধীর পায়ে সামনের দিকে এগোচ্ছে। নাবিলা আর নাবিলার আম্মু দুজনে একটু ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়েছে। এই স্বচ্ছ পানি দেখে একটু হাত মুখ না ধুয়ে আর পারলাম না, আমি অজুটা সেরে নেব এখান থেকে। চমৎকার পানি, কিন্তু পানিটা অত্যন্ত ঠান্ডা এবং দাঁড়াতে যে আমার পা কিন্তু বরফের মতো কেটে যাচ্ছে। এই ঠান্ডা পানিতে দাঁড়ানো যে কত কষ্টকর, সেটা যদি আপনি না দাঁড়ান তাহলে বুঝবেন না। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা ভ্রমণ পিপাসুদেরকে সারা বছরই ভ্রমণের জন্য আগ্রহী করে রাখে। আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখুন, তাহলে জানতে পারবেন শীতে জাফলং দেখতে কেমন। আমরা জাফলং দেখা শেষ করে এখন আবার সিলেটের উদ্দেশ্যে ফিরছি, সেই ট্রলারে করে, যে ট্রলারে করে আমরা এসেছিলাম। দেখুন কত স্বচ্ছ পানি। দুজন বাচ্চা দেখেন কিভাবে খেলা করছে একটা প্যাকেট খাবার নিয়ে। আমাদের নৌকাগুলো চরে আটকে গিয়েছে, এখানে পানি অল্প থাকায় পাথরে আটকে গেছে। এখন আমাদেরকে নামিয়ে দেওয়ার পর বাকি মহিলাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের নিয়েও নৌকাটা আটকে গেছে। আবার মাঝিরা চেষ্টা করছে নৌকাটাকে ছাড়ানোর জন্য। মাঝিরা সর্বাত্মক চেষ্টা করছে নৌকাটাকে চালু করার জন্য। আমরা নৌকা না আসে পাশ দিয়ে আমরা হেঁটে আসলে এতক্ষণ চলে যেতে পারতাম। আপনারা এখানে দেখছেন অনেক বালু নৌকা, অনেক শ্রমজীবী মানুষ এখান থেকে পাথর উত্তোলন করছে এবং পাথর এখান থেকে উত্তোলন করে সারা দেশে সরবরাহ করা হয়। আমরা ছেলেরা যারা ছিলাম সবাই নেমে গেছি ট্রলার থেকে, শুধু মেয়েরা এবং শিশুরা বাবুরা আছে। তারপরও দেখেন ট্রলারগুলো পানি কম থাকায় নিচে পাথরে আটকে গিয়েছে, এখনও ছাড়াতে পারেনি। কতক্ষণ লাগে কে জানে। দেখেন দুইটা নৌকার তিনজন মাঝি ঠেলে এই জায়গাটা পার করছে। সো আপনারা যারা আসবেন খুব চিন্তাভাবনা করে আসবেন, সতর্ক থাকবেন। এখান থেকে পাশ দিয়ে হেঁটে যাওয়া সবচেয়ে ভালো, যদিও একটু কষ্ট হবে। দেখেন চারজন মাঝি কীভাবে চেষ্টা করছে নৌকাটাকে ছাড়ানোর জন্য, কিন্তু এখনও ছাড়াতে পারেনি। যাক, মনে হয় নৌকাটা ছাড়িয়ে গিয়েছে। এবার এই নৌকাটা ছাড়ানোর পালা। এই নৌকাটা এবার ছাড়িয়ে গেছে মোটামুটি। যাক, এই নৌকাটাও ছাড়িয়ে গেছে। আর আমরা ছেলেরা এই চরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে যে নৌকা পার হব।
আবারও বেঁধে গেছে পানিতে, আবারও আটকে গেছে। ঝামেলাপূর্ণ একটা জার্নি তো এটা। দেখেন একটা খালি ট্রলার, সেটাও আটকে গিয়েছে। কিছু ট্র্যাক দেখতে পাচ্ছেন, এখান থেকে বালু এবং মোটা দানার বালু পাওয়া যায় এবং পাথর উত্তোলন করে সেগুলোকে ওই ট্র্যাকে করে সারা দেশে সরবরাহ করা হয়। এখানে অনেক মালবাহী ট্র্যাক আসে বছরের বিভিন্ন সময়। আবার এই নদী থেকে পাথর উত্তোলন করা হয়। এখানে বালুয়ারি আছে, পাথরের কুয়ার আছে, এখান থেকে পাথর পাওয়া যায়। যে শ্রমজীবী মানুষরা এখান থেকে বালু এবং পাথর উত্তোলন করে বাসে রাখে, সেখান থেকে ট্র্যাকগুলোতে করে নিয়ে যায়। তো অবশেষে মনে হয় আবারও ট্রলারগুলো ছাড়িয়ে যাবে এখনই। অনেক সর্বোচ্চ লাল রঙের। দেখুন মাঝিরা আবারও কীভাবে চেষ্টা করছে নৌকাটাকে ছাড়ানোর জন্য। মাটির তলে ঠেকে গেছে, পাথরের সাথে বা বালির সাথে লেগে গেছে, এঁটে গেছে। যে কোনো ভ্রমণে এরকম ঝামেলা হতেই পারে, সেই বিষয়টি মাথায় রেখে আমরা সবসময় খুব সকাল সকাল ভ্রমণে বের হই, যাতে সন্ধ্যা নামার আগে আমরা আমাদের গন্তব্যে ফিরে আসতে পারি। সেরকম আজকেও আমরা সকাল সকাল বেরিয়েছিলাম এবং আমরা এখনও সূর্য ডুবে নাই। এই ধরুন এই দৃশ্যটা যদি সূর্য ডুবার পর হতো তাহলে কীরকম ভয় লাগতো। এরকম মহিলাদের এবং বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে আমরা নদীর পাড়ে দিয়ে হেঁটে যাচ্ছি, তখন তো আমরা অস্বভাবতই ভীতু হয়ে পড়তাম। সমস্যা পেতেছে ছেলেরা নৌকা উঠবে কি করে, এখন তো কাদার মধ্যে দিয়ে পার হয়ে তারপরে নৌকা যেতে হবে। খাটার মজা তলে। আলফি সাবধানে, আমি আসি। আলফি যাও। এভাবে একটার উপর একটা নৌকার উপর দিয়ে পার হয়ে আমরা ট্রলারটিতে উঠবো, তারপর ট্রলারটি আমাদেরকে আবার সেই ঘাটে নিয়ে যাবে। দেখুন একটু ঝামেলাপূর্ণ ঝুঁকিপূর্ণ জার্নি আসলেই, সেজন্য সন্ধ্যা হয়ে গেলে আমাদের খুবই ঝামেলা হয়ে যেত। অবশেষে আমরা ঘাটে এসে ফিরতে পেরেছি। ট্রাভেল টু নোর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এখন আমরা আমাদের পোস্টারে উঠে সিলেট শহরের উদ্দেশ্যে ফিরে যাব। সেখানে যেয়ে আমরা একটা রেস্টুরেন্টে সন্ধ্যায় খাবার খাবো, রাতের খাবার খেয়ে তারপর আমরা আমাদের হোটেলে ফিরে যাবো, রাতের বেলা পর্যটন হোটেল। আমরা সিলেট শহরের মাংস রেস্টুরেন্টে এসে গেছি। এখানে সবাই একসঙ্গে রাতের খাবার শেষ করে তারপর আমরা আমাদের পর্যটন হোটেলে রাত্রে ফিরে যাব। হোটেলটির পরিবেশটা সুন্দর, খাবারের গুণগত মানও সন্তোষজনক, দামটাও গ্রহণযোগ্য। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ট্রাভেল টু নোর